নিরাপত্তা সংখ্যা মাথায় নিয়ে সিলেটে শুরু হবে বিপিএল। সময় বদলে 2টার জায়গায় বেলা 3টায় হবে প্রথম ম্যাচ। ঢাকায় না হলেও লাক্কাতুরায় থাকছে ছোট পরিসরে উদ্বোধনী আয়োজন। বিপিএল এর প্রথম আসরেই বাজিমাত করার লক্ষ্য রাজশাহী ওয়ারিয়র্সের। শক্তির জায়গা দলের প্রফেশনালিজম, মন্তব্য আকবরের। মুশফিকের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজি। 82 রানে অ্যাডিলেড টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া। 352 রানে অল আউট ইংল্যান্ড। 11 দিনে অ্যাশেজ খোয়ালো বেন স্টোকস বাহিনী আর ম্যাচ সেরা অ্যালেক্স ক্যারি। এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে। এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ 59 গোলের রেকর্ডে ভাগ বসালেন ফরাসি ফরওয়ার্ড। সেভিয়াকে 2-0 গোলে হারল রিয়াল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। 26 ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে বিপিএল এর 12তম আসর। ঢাকায় না পারলেও ম্যাচের দিন সিলেটে ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান করবে গভর্নিং কাউন্সিল, যার কারণে পরিবর্তন হয়েছে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর সময়। 2টার পরিবর্তে 3টায় মাঠে গড়াবে সিলেট ও রাজশাহীর ম্যাচ, আর 7:45টায় শুরু হবে নোয়াখালী ও চট্টগ্রামের খেলা। এছাড়া সর্বনিম্ন 200 টাকায় দেখা যাবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। সিলেট পর্বে সর্বোচ্চ টিকিটের দাম ধরা হয়েছে 2000 টাকা। নতুন বোর্ড, বিপিএল এ নতুন গভর্নিং কাউন্সিল। কথা ছিল হোম অফ ক্রিকেটে জমকালো আয়োজনে হবে 12তম আসরের উদ্বোধন, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত সেটা সম্ভব হলো না। তবে ঢাকায় না পারলেও সিলেটে ছোট পরিসরে উদ্বোধন অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। থাকবে নানা আয়োজন। 26 ডিসেম্বর সিলেট থেকেই শুরু হবে বিপিএল এর নতুন আসর। প্রথম ম্যাচ খেলবে নবাগত রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। তবে 2টার পরিবর্তে সে ম্যাচ অনুষ্ঠিত হবে বেলা 3টায়। এর আগে সোয়া 2টা থেকে হবে উদ্বোধনী অনুষ্ঠান। হাতে সময় মাত্র 30 মিনিট। এ সময়ের মধ্যেই নাচে গানে দর্শকদের কিছুটা আনন্দ দিতে চায় গভর্নিং কাউন্সিল। ছোট পরিসরে হতে পারে কনসার্টের আয়োজনও। গান গাইতে দেখা যেতে পারে দেশের জনপ্রিয় শিল্পী প্রীতম হাসানকে। এছাড়া সিলেটের স্থানীয় শিল্পীরাও পারফর্ম করবেন। প্রথম দিন বিকেলের ম্যাচেরও সময় পরিবর্তন করা হয়েছে। নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ অনুষ্ঠিত হবে রাত 8:45টায়। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসরের সিলেট পর্বের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন 200 টাকায় দেখা যাবে বিপিএল এর ম্যাচ। শহীদ আবু সাইদ স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে 250 টাকা। সিলেটে ক্লাব হাউসের টিকিটের দাম 600 টাকা। সর্বোচ্চ মূল্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে 2000 টাকা। এবারের বিপিএলে মোট 12 ম্যাচ হবে 4 দেশে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী 2 জানুয়ারি পর্যন্ত চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। এরপর চট্টগ্রাম পর্ব শুরু হবে আগামী 5 জানুয়ারি থেকে। সেখানেও হবে মোট 12 ম্যাচ। তামিম হোসেন, সময় সংবাদ। বিসিবি একাডেমি গ্রাউন্ডে আজ দ্বিতীয় দিন অনুশীলন করেছে রাজশাহী ওয়ারিয়র্স। সেখানে আছেন সহকর্মী তামিম হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, বিপিএল এর উন্মাদনা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা দেখেছি আজকে দ্বিতীয় দিনের মতো তাদের অনুশীলন করেছে নবাগত রাজশাহী ওয়ারিয়র্স। আমরা যেমনটা জানি যে এবারের আসরের উদ্বোধনী ম্যাচটাই নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে খেলবে এই রাজশাহী, এবং এই অনুশীলন নিয়ে কিন্তু তারা এর জন্য, এই ম্যাচের জন্য কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর সবার আগেই কিন্তু তারা তাদের অনুশীলনটা শুরু করেছে। আমরা যেমনটা জানি যে রাজশাহী দলে কিন্তু 3টি ক্যাপ্টেন রয়েছে। আমরা যদি নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং আকবর আলী, আসলে কে অধিনায়কত্বটা পাবেন তা নিয়ে একটা মধুর সমস্যায় কিন্তু তারা পড়েছেন। তবে আমরা আজকে কিন্তু অনুশীলন শেষে রাজশাহী ওয়ারিয়র্সের আকবর আলী কিন্তু কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে আসলে ক্যাপ্টেন যেই হোক না কেন তারা আসলে একটা প্রফেশনাল দল হিসেবে যেমন শুরু করেছে এবং শেষটাও সেভাবেই তারা করতে চায়, এবং মুশফিকের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা তারা কাজে লাগাতে চায়। এছাড়া তাদের যে বিদেশি ক্রিকেটাররা রয়েছেন লামিজানে এবং সাহিবজাদা ফারহান যারা আছেন, আসলে তারা 24 তারিখের আগেই দলের সঙ্গে যোগ দেবেন, এবং 26 তারিখ যে প্রথম ম্যাচটি রয়েছে সেই ম্যাচে কিন্তু বিদেশি সব ক্রিকেটাররাই মাঠে থাকবেন। এছাড়া যদি আমরা বলি যে রংপুর রাইডার্স বা
ঢাকা ক্যাপিটালসও কিন্তু তাদের অনুশীলন আজকে থেকে শুরু করবে এবং আমরা যেমনটা জানি যে বেলা 2টা থেকে আসলে রংপুর রাইডার্স তাদের অনুশীলনটা শুরু করবে। গত বছর শিরোপার স্বপ্ন দেখেও কিন্তু শেষ পর্যন্ত রংপুরের শিরোপা জেতাটা হয়নি, তবে এবার তারা সেই শিরোপা জয়ের স্বপ্নটা কিন্তু ভালোভাবেই দেখছেন এবং সেভাবেই তারা দল গুছিয়েছেন। খুশদিল শাহ আছেন, ইফতেকার আছেন, আসলে সর্বোপরি রংপুর দলটাও কিন্তু বেশ ভালো এবং গোছালো একটা টিম এবং তারাও কিন্তু আসলে শিরোপার জন্যই ফাইট করবে। এবং আমরা যেমনটা জানি যে এবারের বিপিএল এর আগে কিন্তু অনিশ্চয়তা অনেক বেশি ছিল। 24 তারিখে এই মিরপুরে একটা উদ্বোধনী অনুষ্ঠান করার কথা ছিল বিসিবির, কিন্তু আসলে শেষ পর্যন্ত নিরাপত্তা ইস্যুতে সেই উদ্বোধনী অনুষ্ঠানটা করা সম্ভব হয়নি। কিন্তু সিলেটে যেই প্রথম ম্যাচটা আছে সেই ম্যাচের সময়টা পরিবর্তন করা হয়েছে, 3টা নাগাদ সেই ম্যাচটা হবে। এর আগে সোয়া 2টা থেকে একটা ছোট পরিসরে ওপেনিং রাখার পরিকল্পনা আছে বিসিবির, কারণ আমরা যেমনটা জেনেছি যে এখানে ছোট করে একটা কনসার্টও হবে এবং লোকাল যারা শিল্পী রয়েছেন তারা সেখানে পারফর্ম করতে পারেন। সর্বোপরি বলা যায় যে আসলে মিরপুরের বিপিএল এর এবারের আসর নিয়ে যেই অনিশ্চয়তা ছিল, সবকিছু যেই শঙ্কার জায়গা ছিল, সবকিছু ধীরে ধীরে কাটতে শুরু করেছে এবং সেই শঙ্কা কাটিয়ে আসলে মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসরের এতটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, কারণ আমরা যেমনটা জানি এরপরই আসলে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ। সব বড় বড় দলগুলো যারা আন্তর্জাতিক ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করছে, বাংলাদেশের সামনে কিন্তু তাদের প্রস্তুত করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে এই বিপিএল। লিটনরা কিন্তু আসলে নিজেদের এই বিপিএল থেকেই সর্বোচ্চ প্রস্তুত করতে হবে এবং এখানে কিন্তু আসলে দলগত না, ব্যক্তিগত যেই উন্নয়নটা প্রয়োজন ক্রিকেটারদের সেটাই কিন্তু আসলে করতে হবে। আমরা জানি যে আসলে মেগা ইভেন্টে বাংলাদেশের খুব একটা সাফল্য নেই বললেই চলে। আসলে তার আগে যেহেতু এবার ভারতে খেলা সাবকন্টিনেন্টে বাংলাদেশের এই এশিয়া কাপে কিন্তু বাংলাদেশের এই বিপিএলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্লেয়াররা আসবেন এবং বাংলাদেশি ক্রিকেটাররাও কিন্তু তাদের বিরুদ্ধে খেলেই আসলে বিপিএল এর জন্য এবং বিশ্বকাপের জন্য যেভাবে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন তার সবটুকুই নেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশের সামনে এবারের মেগা আসরে আমরা যদি বলি বাংলাদেশের একটা সুযোগ রয়েছে, বাংলাদেশ চাইলে হয়তো বা দ্বিতীয় রাউন্ড পর্যন্ত খুব ভালোভাবেই এগিয়ে যেতে পারবে, তবে বাংলাদেশ কতটা প্রস্তুতি নিতে পারছে এই বিপিএল থেকে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে। এছাড়া আমরা যদি বিপিএল এর কথা বলি, গত বছর বিপিএল এর যে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল কিন্তু এবার আর নেই। এছাড়া যদি চট্টগ্রামের আগের মালিকানাও কিন্তু নেই। সর্বোপরি এবারের বিপিএলটা কিন্তু আসলে একটু ভিন্ন রকম হতে যাচ্ছে এবং এই বিপিএল এর নিয়ে কিন্তু আগ্রহের জায়গাটাও অনেক বেশি এবং বিপিএল এর যে গভর্নিং কাউন্সিল তারাও কিন্তু এই বিপিএলটাকে যতটা সম্ভব ভালো করা যায় সেটার চেষ্টাটা করবে। তো মিরপুর থেকে বিপিএল নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপিএল মাঠে গড়ানোর আগে রাজশাহী ওয়ারিয়র্সের দ্বিতীয় দিনের অনুশীলন এবং বিপিএল এর বিভিন্ন আয়োজন নিয়ে তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তামিম হোসেন। বিগ ব্যাশ মাতাতে আবারও মাঠে নামছেন রিশাদ হোসেন। আজ দুপুর সোয়া 2টায় মেলবোর্নের রেনেগেডসের মুখোমুখি হবে তার হোবার্ট হারিকেনস। চলতি মৌসুমে বিগ ব্যাশে অভিষেক হয়েছে রিশাদের। বাংলাদেশি স্পিনারের ওপর আস্থা রেখেছেন দলটির মেন্টর রিকি পন্টিং। এরই মধ্যে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে 2টি ম্যাচ খেলে ফেলেছেন রিশাদ। প্রথম ম্যাচে 18 রান দিলেও উইকেট পাননি, দ্বিতীয়টায় 33 রান দিয়ে 3 উইকেট শিকার করেছেন রিশাদ। স্টাম্প টু স্টাম্প বোলিং আর এক্সট্রা বাউন্সে নজর কেড়েছেন টাইগার লেগ স্পিনার। মেলবোর্নের রেনেগেডসের বিপক্ষেও দারুণ পারফরমেন্স উপহার দিতে চান তিনি। 8 দলের আসরে 2 ম্যাচে 1 জয় আর 1 হারে পয়েন্ট টেবিলের 7 নম্বরে আছে হোবার্ট। সুদিন ফেরাতে মরিয়া হারিকেনস। এবারে অ্যাশেজের খবর। 82 রানে অ্যাডিলেড টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে 352 রানে অল আউট হয় ইংল্যান্ড। মাত্র 11 দিনেই অ্যাশেজের ছাইদানি নিজেদের করে নিল কামিন্স বাহিনী। ম্যাচ সেরা অ্যালেক্স ক্যারি 228 রানে পিছিয়ে থেকে পঞ্চম দিন শুরু করে থ্রি লায়ন্স। হাতে 4 উইকেট থাকলেও জয়ের বন্দরে পৌঁছানো হয়নি তাদের। 3 ঘন্টা প্রতিরোধ গড়েও শেষ পর্যন্ত হারতেই হলো জেমি স্মিথ, উইল জ্যাক্সদের। প্রথম 2 উইকেট যেতে সময় লাগলেও পরের দুটোর জন্য কোনো অপেক্ষাই করতে হয়নি অজিদের। 3টে করে উইকেট নিয়েছেন কামিন্স, স্টার্ক এবং লায়ন। 352 রানে প্রতিপক্ষকে অল আউট করে 82 রানের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। যদিও নাথান লায়নের ইনজুরি দুঃসংবাদ হয়ে এসেছে অজি শিবিরে। এ জয়ে অ্যাশেজ সিরিজ নিশ্চিত হয়ে গেল স্বাগতিকদের। অ্যাশেজের ইতিহাসে 2002 থেকে 23 মৌসুমের পর এবারই এত কম সময়ে সিরিজ নিষ্পত্তির ঘটনা ঘটল।
এবার লা লিগার খবর। এমবাপ্পের রেকর্ড গড়া গোলে সেভিয়াকে হারলো রিয়াল মাদ্রিদ। ধুঁকতে থাকা লস ব্লাঙ্কোরা বছরটা শেষ করলো 2-0 গোলের জয় দিয়ে। শাবি আলোনসো বাহিনীর সামনে দাঁড়াতেই পারল না 10 জনের সেভিয়া। এক পঞ্জিকা বর্ষে রোনালদোর 59 গোলের রেকর্ড স্পর্শ করলেন কিলিয়ান এমবাপ্পে। অবশেষে খারাপ সময় কাটিয়ে ওঠার আভাস রিয়াল মাদ্রিদে। ঘরের মাঠে টানা 2 হারের পর দেখা মিলল জয়ের। 2025 সালটা আপার হ্যান্ডে থেকে শেষ করলেন শাবি আলোনসো। এই যাত্রায় চাকরির ভাবনা ছেড়ে বড় দিন পালন করতে পারবেন লস ব্ল্যাঙ্কো কোচ। সান্তিয়াগো বার্নাবু তার ঘরের ছেলেদের দুয়োধ্বনি দেয় কালে ভদ্রে, কিন্তু যখনই আচরণ করে তখন সেটা কতটা ভয়াবহ হয় তা জানা আছে শাবি আলোনসোর। নিজের প্লেইং ক্যারিয়ারে কম তো আর অভিজ্ঞতা হয়নি। এবার ডাগ আউটে থেকেও সে বেগতিক অবস্থায় পড়তে যাচ্ছিলেন শাবি, কিন্তু বেঁচে গেলেন এ যাত্রায়। কোপা দেল রের সঙ্গে এ ম্যাচের পার্থক্য বিস্তর, তাই তো স্কোয়াডে এলো 7 পরিবর্তন। পঞ্চম মিনিটেই সুযোগ স্বাগতিক শিবিরে, কিন্তু ফ্রান গার্সিয়াকে আটকে দিলেন গোলরক্ষক। 38 মিনিটে অবশ্য রিয়ালকে আটকাতে পারেনি কেউ। রদ্রিগোর ক্রসে মাথা ছুঁয়ে দেন জুড বেলিংহাম। বল জালে আর আনন্দে আত্মহারা মাদ্রিদ শিবির, উদযাপনে পাগলপাড়া ইংলিশ মিডফিল্ডার। বিরতি থেকে ফিরেও চলে আক্রমণের খেলা। দুই দলই পায় একের পর এক সুযোগ, কিন্তু সব ব্যর্থ অ্যাটাকিং থার্ডে। এর মাঝেই বড় এক ধাক্কা সেভিয়া শিবিরে। 68 মিনিটে বেলিংহামকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মার্কাও। 10 জনের দলের বিপক্ষে কৌশল পাল্টে আক্রমণ মাদ্রিদিস্তার। কিন্তু গোল যেন তখন সোনার হরিণ। 1-0তেই জয় দেখছিল রিয়াল মাদ্রিদ। এর মাঝে অবশ্য আরেকজনের মাথায় ছিল ভিন্ন চিন্তা। দলের জয়ের সঙ্গে ব্যক্তিগত একটা হিসেবে জয় মেলাতে হবে তাকে। বছরের শেষ ম্যাচ, শেষ সুযোগ ছিল এটাই। কিলিয়ান এমবাপ্পে তাই ছিলেন অপেক্ষায়। ম্যাচ শেষ হতে তখন বাকি 4 মিনিট। দৃশ্যপটে হাজির ফরাসি ফরওয়ার্ড রদ্রিগোকে ফাউল করে রিয়ালকে পেনাল্টি উপহার দেয় সেভিয়া। আর স্পট কিক থেকে স্কোর করে আনন্দে ফেটে পড়েন এমবাপ্পে, কারণ এই এক গোলে যে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়, যেখানে এতদিন একাই বসেছিলেন তার আইডল ক্রিস্টিয়ানো রোনালদো। সিও উদযাপন করে তাই হয়তো CR7কেই উৎসর্গ করলেন গোলটা। আর এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ 59 গোলের তালিকায় উঠালেন নিজের নাম, কিলিয়ান এমবাপ্পে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও শীর্ষে উঠে এলো আর্সেনাল। এভারটনকে 1-0 গোলে হারিয়ে সিটিজেনদের থেকে 2 পয়েন্ট এগিয়ে গেল গানার্স। রাতের আরেক ম্যাচে টটেনহাম হটস্পারকে হারিয়েছে লিভারপুল। এ জয়ে শীর্ষ 5-এ এখন অলরেডস। কিছুক্ষণের জন্য শীর্ষে উঠেও শান্তি পেল না ম্যানচেস্টার সিটি। রাত গভীর হওয়ার আগেই আবারও হারানো মসনদ কেড়ে নিল আর্সেনাল। শুরুটা ঢিলেঢালা হলেও সময় গড়াতেই আক্রমণের পসরা সাজায় গানাররা। একের পর এক অ্যাটাকে তটস্থ হয়ে পড়ে এভারটন। এর মাঝে 27 মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। কর্নার থেকে উড়ে আসা বলে হাত লাগিয়ে প্রতিপক্ষকে পেনাল্টি এনে দেন ওব্রায়ান। স্পট কিক থেকে জালের দেখা পান ইউকেরেস। আনন্দে ফেটে পড়ে এমিরেটস। গত 2 আসরে আর্সেনালকে রুখে দেয়া এভারটন এদিন সুযোগই তৈরি করতে পারেনি। লক্ষ্যে শট ছিল না একটাও। দ্বিতীয়ার্ধে গা ঝাড়া দিয়ে উঠলেও লাভের লাভ হয়নি কোনো। ফিনিশিং এর ব্যর্থতায় 1-0 হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। 2 পয়েন্টের লিড নিয়ে আবারও শীর্ষে আর্সেনাল। রাতের আরেক ম্যাচে 9 জনের টটেনহ্যামের বিপক্ষে সহজ জয় পেল লিভারপুল। আর্নে স্লট যেন বেঁচে গেলেন হাফ ছেড়ে। ম্যাচের বল দখলের লড়াইয়ে পরিষ্কার আধিপত্য ছিল অলরেডদের, কিন্তু অন টার্গেটে শটে আবার এগিয়ে হটস্পার। যদিও দিন শেষে জয়ী দলের জায়গায় লেখা লিভারপুলের নাম। ম্যাচের 13 মিনিট থেকেই সুযোগ আসে স্লট বাহিনীর কাছে। ভ্যান ডাইকের হেড আটকে দেন ভিকারিও। 33 মিনিটে ম্যাচের ব্যাকল্যাশ। সিমন্স ভ্যান ডাইককে ফাউল করে দেখেন লাল কার্ড। 10 জনের টটেনহাম তখন দিশেহারা। সুযোগ কাজে লাগিয়ে 56 মিনিটে এগিয়ে যায় অলরেড। লক্ষ্যভেদ করেন ইসাক, কিন্তু উদযাপন করতে পারেননি সুইডিশ ফরওয়ার্ড। ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। 66 মিনিটে আবারও গোল। ব্যবধান দ্বিগুণ করেন একিটিকে। 2-0তে এগিয়ে যায় লিভারপুল। ম্যাচ শেষ হওয়ার আগে আবারও লড়াইটা জমিয়ে তোলে টটেনহ্যাম। গোল করে দলের হয়ে ব্যবধান কমান রিচার্লিসন। 9 মিনিটের ইনজুরি টাইমে অবশ্য আবারও ব্যাকফুটে চলে যায় তারা। সেকেন্ড লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোমেরো। 9 জনের দল নিয়ে আর ড্র করা হয়নি স্পারদের। এ জয়ে 29 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে উঠে আসে লিভারপুল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে সম্পৃক্ত থাকায় ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং এর 2.5 কোটি রুপি বাজেয়াপ্ত। ইবির তালিকায় বলিউড টলিউডের একাধিক তারকার নাম। ইতিহাস গড়তে পারল না বাংলাদেশ। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের মিশ্র দ্বৈত ইভেন্টে ফাইনালে উঠলেও শিরোপা হাতছাড়া হলো লাল সবুজের। বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে মালয়েশিয়ার কাছে সরাসরি সেটে হেরেছে বাংলাদেশের আল আমিন উর্মি জুটি।
ইতিহাস গড়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ। স্বপ্ন ছিল শিরোপা জয়ের, কিন্তু এ যাত্রায় ব্যর্থ লাল সবুজ। মালয়েশিয়ার কাছে হেরে শিরোপা জেতা হলো না বাংলাদেশের আলামিন উর্মি জুটির। আসরের শুরু থেকে ভালো খেলে মিশ্র দ্বৈতের ফাইনালে ওঠে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে সরাসরি 2-0 সেটে হারতে হয় বাংলাদেশের দুই শাটলারকে। প্রথম সেটে লড়াই করলেও পরের সেট সহজেই জিতে নেয় মালয়েশিয়া। ম্যাচের ফলাফল নিয়ে আক্ষেপ নেই লাল সবুজ জুটির। প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে ওঠাকে বড় করে দেখছেন খেলোয়াড়রা। তবে আক্ষেপের জায়গা হলো পৃষ্ঠপোষক। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর স্পন্সর থাকলেও বাংলাদেশের জার্সিতে ছিল না কোনো স্পন্সরের নাম। পৃষ্ঠপোষক না থাকায় ভালো ট্রেনিং এর ব্যবস্থা করাও সম্ভব হয় না। ফাইনাল হেরে পৃষ্ঠপোষকের অভাব আর ট্রেনিং এর অভাবকে দুষলেন শাটলাররা। ফাইনাল খেলেছি, এটা অনেক আমরা খুশি। ওরা হচ্ছে সারা বছর ইউনিক শাটলে প্র্যাকটিস করে, ভালো কোচের আন্ডারে প্র্যাকটিস করে, ওদের ফ্যাসিলিটি অনেক বেশি। আপনারা দেখলেই বুঝবেন ওদের ড্রেস আবার আমাদের ড্রেসের ভিতরে অনেক তফাৎ আছে, কারণ ওরা ওরকম ভালো স্পন্সর পায়, ওরা ভালো ট্রেনিং পায়, ওরা ভালো কোচ পায়। তো সেই ক্ষেত্রে ওদের অ্যাডভান্টেজটা এটাই, ওরা হচ্ছে সারা বছর প্র্যাকটিসে থাকে, আমরা আসলে সারা বছর ট্রেনিংয়ে থাকতে পারি না। এই গ্যাপটাই শুধু আমাদের ভিতরে। আমাদের ট্রেনিংয়ের অভাব, এটা তো শুরু থেকে সবাই জানে, বিকজ এটা অনেক এক্সপেন্সিভ গেম। আমাদের একার পক্ষে সম্ভব হয় না ট্রেনিংটা কন্টিনিউ রাখা। এক বক্স শাটেলের দাম যেখানে 6,000 টাকা, এখন বেড়ে হয়েছে 6,000 টাকা। তো এক বক্স শাটেল দিয়ে আমি 2 দিন 3 দিন সর্বোচ্চ প্র্যাকটিস করতে পারবো। তো এতটা এক্সপেন্সিভ গেমে মনে হয় না একার পক্ষে সম্ভব হবে। এদিকে এসএ গেমস সামনে রেখে মালয়েশিয়ান কোচের অধীনে ট্রেনিং করায় দলের ভালো উন্নতি হয়। গেমস নিয়ে অনিশ্চয়তায় শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় ক্যাম্প। তবে উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশি কোচ সহ সব ধরনের সুযোগ সুবিধা প্রদানেরও আশ্বাস দিয়েছেন ফেডারেশন সভাপতি। টুর্নামেন্টে বাংলাদেশ হারলেও আলামিন উর্মি জুটির জন্য বাড়তি $1,000 অর্থ পুরস্কার ঘোষণা করেন ফেডারেশন সভাপতি। আমরা যদি বাইরে থেকে ভালো কোচ এনে ওদেরকে আরও ট্রেনিং দিতে পারি, আমার মনে হয় ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে স্বর্ণ জিতবো, ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবই হব। আমরা তো প্রতিনিয়ত চাচ্ছি যে আমরা আমাদের যারা আছে এখানে ট্রেনিং করছে এবং তাদেরকে আমরা ভালো ইন্টারন্যাশনালি সবসময় ম্যাচ ইনশাল্লাহ পার্টিসিপেট করে সেটাও চেষ্টা করবো। আর আমরা বাইরে থেকে কোচ এনে এদেরকে আরও বেশি বেশি ট্রেনিং দিব। যত বেশি খেলবে তাদের দক্ষতা আরও তত বেশি বাড়বে। নিজের থেকে আমরা এই দুজনকে $1,000 আমি পুরস্কার দিতে চাই। রাষ্ট্রীয় শোক দিবস হওয়ায় ফাইনালে কোনো জাঁকজমক আয়োজন ছিল না, বরং কালো ব্যাজ পরে খেলতে নামেন খেলোয়াড়রা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। স্বাগত খেলার সময়। অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে সম্পৃক্ত থাকায় বিশ্বকাপ জয়ী সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং এর $2.5 কোটি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইন্ডিয়া। এই তালিকায় আছে রবিন উথাপ্পার নাম। ক্রিকেটারদের পাশাপাশি বলিউড ও টলিউডের একাধিক তারকা সম্পৃক্ততা থাকায় মোট $7.9 কোটি বাজেয়াপ্ত করেছে ইবি। গেল 1 অক্টোবর আইন করে দেশের সব বেটিং সাইট নিষিদ্ধ করে ভারত। তার আগে অবশ্য দেশটির বহু ক্রিকেটার ও শোবিজ অঙ্গনের তারকারা সরাসরি যুক্ত ছিলেন এই সব বেটিং সাইটগুলোর সঙ্গে। প্রচারণার পাশাপাশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন অনেকেই। এবার গুনতে হচ্ছে তার চড়া মূল্য। অবৈধ বেটিং সাইটের সঙ্গে সম্পৃক্ত থাকায় গেল শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মোট $7.9 কোটি বাজেয়াপ্ত করে। যে তালিকায় আছে ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী তারকা যুবরাজ সিং এর নাম। এছাড়াও এই কাণ্ডে জড়িয়ে গেছেন দেশটির সাবেক ওপেনার রবিন উথাপ্পা। বিষয়টি নিয়ে লম্বা সময় ধরে তদন্ত করছিল সংস্থাটি, যার বিপরীতে বিভিন্ন রাজ্যে এফআইআর দাখিল করা হয়। সবকিছু যাচাই বাছাই শেষে সম্পত্তি ক্রোকের এই সিদ্ধান্ত দেয় আদালত, যেখানে যুবরাজ সিং এরই বাজেয়াপ্তকৃত সম্পত্তির পরিমাণ $2.5 কোটি। এছাড়াও উথাপ্পার বাজেয়াপ্ত করা হয়েছে $8,26,000। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করে এই বেটিং সাইটগুলোর মাধ্যমে মানি লন্ডারিং করেছেন জড়িতরা, যার পরিমাণ $1,000 কোটি কাছাকাছি। এছাড়াও বেটিং এর ব্যাপক নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ে গোটা ভারত জুড়ে, যার কারণে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় ভারত সরকার। ইডির পক্ষ থেকে জানানো হয় একেবারেই অজান্তে নয়, জেনে বুঝে এই বেটিং অ্যাপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তারকারা। অ্যাপটি কোনো রকম অনুমতি ছাড়াই ভারতে সক্রিয় ছিল। অভিনেতা, অভিনেত্রী ও ক্রিকেটারদের অ্যাকাউন্টে যে টাকা আসতো সেখানে উল্লেখ থাকতো না সেই টাকার সঠিক উৎস কি। যুবরাজ সিং এবং রবিন উথাপ্পা ছাড়াও এই বেটিং কেলেঙ্কারিতে ফেসে গেছেন বলিউডের একাধিক তারকা, যাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সেখানে টাকার উৎস জানাতে না পারায় সোনু সুদের $1 কোটি, উর্বশী রাউতেলার মার $2 কোটি এবং নেহা শর্মার $1.26 কোটি বাজেয়াপ্ত করা হয়।
কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর নামও এসেছে এই বেটিং কেলেঙ্কারিতে। এজন্য তার 59 লাখ রুপি বাজেয়াপ্ত করে ইডি। এছাড়াও অঙ্কুশ হাজরার 47 লাখ রুপি ক্রোক করেছে ভারত প্রশাসন। এর বাইরে তাদের আরও কোনো সাজা হবে কিনা তা এখনো নিশ্চিত করেনি ইডি। এস.এম. ইকবাল, সময় সংবাদ। পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিপিএল এর প্রথম আসরেই বাজিমাত করার লক্ষ্য রাজশাহী ওয়ারিয়র্সের। শক্তির জায়গা দলের প্রফেশনালিজম, মন্তব্য আকবরের। মুশফিকের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজি। 82 রানে অ্যাডিলেইড টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া। 352 রানে অল আউট ইংল্যান্ড। 11 দিনেই অ্যাশেজ খোয়ালো বেন স্টোকস বাহিনী। ম্যাচ সেরা অ্যালেক্স ক্যারি এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে। এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ 59 গোলের রেকর্ডে ভাগ বসালেন ফরাসি ফরওয়ার্ড। সেভিয়াকে 2-0 গোলে হারালো রিয়াল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ তাজিম। দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।